আসসালামু আলাইকুম। বাংলাদেশের জামাত ইসলামের একটি রাজনৈতিক প্রোগ্রামে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অন্যতম সদস্য এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি এবং তার বক্তব্য দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় চলছে। অনেকেই এই যে সন্তোষ শর্মার সাথে জামাত ইসলামের যে সখ্যতা, এই সখ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা নিয়ে, জামাত ইসলামের রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে লোভ, যে লালসা এবং তাদের যে রাজনৈতিক অপরিপক্কতার যেই প্রমাণ বিগত দিনগুলোতে তারা দিয়েছেন, সকল বিষয়গুলো এখন সামনে এসে হাজির হচ্ছেন এবং তাদেরকে নানা প্রশ্নে জর্জরিত করছেন। দেখুন, জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক দল। তো সেই জায়গা থেকে এই যে কালবেলার সম্পাদক অথবা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যেই সদস্য সন্তোষ শর্মা হোক, অথবা এই যে বিগত ফেসিবাদী সরকারের দোসর এই সন্তোষ শর্মা বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে ধরে নিয়ে পুলিশ হেফাজতে যে নির্মম নির্যাতন, এবং সেই নির্যাতনে সরাসরি এই সন্তোষ শর্মার উপস্থিতি এবং তিনিও অনেক ক্ষেত্রে বিভিন্ন আলেম ওলামাদের যে নির্যাতনের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার বিষয়টি অনেক আগেই প্রকাশিত হয়েছে। এখন জামাত ইসলামের সাথে এই সন্তোষ শর্মার যে প্রেম প্রীতি ভালোবাসা, এই বিষয়টি আসলে বলে কোনো লাভ নাই। এই কারণে জামাত ইসলাম যেহেতু একটি ইসলামিক রাজনৈতিক দল, সুতরাং জামাত হালালভাবে যার সাথেই মেশেন সেটা হালাল করেই মেশেন। সুতরাং এই যে ভারতীয় রয়ের সন্তোষ শর্মার সাথে যে জামাত ইসলামের যে আলিঙ্গন, সেই আলিঙ্গনটাও জামাত ইসলাম দোয়া দুরুস পরে ফু দিয়ে তারা হালাল করে নিয়েছে। সুতরাং এটা দোষের কিছু নাই, তারা অন্তত পক্ষে মনে করেন এটা হালাল। এতগুলো মানুষের রক্তের দাগ এখনো বাংলাদেশে শুকায় নাই। সেই জামাত ইসলাম প্রথমেই বক্তব্য বলে দিলেন যে আওয়ামী লীগকে তারা মাফ করে দিয়েছেন। তারপরে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন দালাল, একজন এজেন্ট, একজন কুখ্যাত ঘৃণিত একজন মানুষ এই সন্তোষ শর্মা, তাকে কোলে বসিয়ে তারা প্রোগ্রাম করছেন এবং তাদের প্রোগ্রামে এই সন্তোষ শর্মাকে আবার বক্তব্য দেওয়ার পারমিশনও দিচ্ছেন। এখন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন যে সন্তোষ শর্মা তো যে হিন্দুদের যে পূজা কমিটি আছে বা যে কোনো একটি কমিটির সভাপতি, সেই হিসাবে আমরা তাকে দাওয়াত দিয়েছি, সেই জন্যই তিনি এসেছেন। আমরা যেহেতু অন্যান্য ধর্মীয় সম্প্রদায় আছে, তাদের সাথে আমরা যেহেতু এই বৈঠকটি করেছি, সেই জায়গায় সন্তোষ শর্মা দাওয়াত পেয়েছেন। সে ধর্মীয় একজন নেতা হিসাবে এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে বা অন্য যে অপকর্মের সাথে সম্পৃক্ত সেরকম ব্যক্তিদেরকে তারা দাওয়াত দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে বিগত দিনগুলোতে এই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়ে নির্যাতন করে হত্যা করার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা, তাহলে কি জামাত শেখ হাসিনার সাথে এক টেবিলে বসবেন? জামাতের প্রোগ্রামে কি শেখ হাসিনাকে দাওয়াত দিয়ে আনবেন? জানি না তারা আনবেন কিনা। তারপর জামাতের যেই বক্তব্য এখন আমরা পাচ্ছি, এই বক্তব্যটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ একজন ক্রিমিনাল, একজন অপরাধীকে যদি আপনারা পুনর্বাসিত করেন, আপনাদের স্টেজে এনে জায়গা দিয়ে, তাহলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক। এই কারণে দেখুন, জামাত 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। সেই সময়ে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে তারা ছিলেন, সেই দায় তারা এখনো স্বীকার করেননি। এবং জামাত ইসলামের আমির তিনি বলেন যে যদি সেই সময় আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমরা দুঃখ প্রকাশ করব। জামাত ইসলাম তাদের রাজনৈতিকভাবে তারা মনে করেন যে 1971 সালে তাদের কোনো ভুল ভ্রান্তি ছিল না। তারপরেও তারা বাংলাদেশে রাজনীতি করছেন। 1991 সালে বিএনপির হাত ধরে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন। 1996 সালে আবার আওয়ামী লীগের সাথে তারা মার্চ করলেন। আবার 2001 সালে বিএনপির সাথে তারা মার্চ করলেন। এই যে জামাত ইসলামের
রাষ্ট্র ক্ষমতায় থাকার যে লোভ, রাষ্ট্র ক্ষমতায় থাকার যে লালসা জামাত ইসলামের, এই জায়গা থেকে জামাত ইসলাম কখনো বের হতে পারেননি। এই কারণে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে 5ই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তার পরপরই জামাত ইসলাম মনে করেছেন বা তারা চিন্তা ভাবনা করেছেন এই সময়ে যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমাদের দলে ভিড়াতে হবে। সুতরাং তাদেরকে যদি আমরা আগেই ক্ষমা করে দেওয়ার কথা বলি, তাহলে এই আওয়ামী লীগের যত লোকজন বাংলাদেশে আছে, পলাতক যারা তো পালিয়ে গেছেন তারা ছাড়া, তাহলে তারা তাদেরকে ভোট দিবেন, এরকম একটি চিন্তাধারা কিন্তু তাদের মধ্যে আছে। মানে ওই যে জামাত ইসলামের ভিতরে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে একটি লোভ, সেই লোভটির কারণেই দেখুন বাংলাদেশে একেবারে ওপেন সিক্রেট এই সন্তোষ শর্মা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্ট, এবং তিনি বিগত 16 বছরে ইসলামিক বিভিন্ন স্কলারদেরকে বিভিন্ন নির্যাতন অত্যাচারের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। এমনকি এই আলেম ওলামাদেরকে যখন এই ডিবি হারুনরা জেলে নিয়ে যেতেন বা ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যেতেন, তখন এই সন্তোষ শর্মারা গিয়ে সেই আলেমদেরকে নির্যাতন করতে সরাসরি সহযোগিতা করতেন সেই পুলিশ বাহিনীদের সাথে। সেরকম একজন বিতর্কিত মানুষকে তাদের কোলে বসিয়ে, পাশে বসিয়ে এখন হালাল করার চেষ্টা করছেন। তারা যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে না, আমরা তো এই কারণে তাকে দাওয়াত দিইনি, আমরা ওই কারণে দাওয়াত দিয়েছি। যেই কারণেই দেন না কেন বাবা, এই সন্তোষ শর্মা তো একজন অপরাধী। এই সন্তোষ শর্মা আওয়ামী ফেসিবাদের দোসর, ভারতীয় যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের দোসর। সুতরাং সেই আধিপত্যবাদের দোসরকে যখন আপনারা কোলে বসিয়ে হালাল করে আপনারা রাজনীতি করার চেষ্টা করেন, আপনারা আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখেন, সেটা বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে গ্রহণ করবে বলে আমি মনে করি না। জামাতের পক্ষে ইলিয়াস হোসেন কথা বলেন, পিনাকিদা কথা বলেন, কনক কথা বলেন, আমিও কথা বলি। জামাতের অনেক কিছুই আমাদের ভালো লাগে, অনেক কিছু খারাপ লাগে। যেহেতু নতুন একটি বাংলাদেশ, সেই জায়গায় যত দোষ নন্দকুর, সব দোষ বিএনপির। এই জুলাই আগস্ট বিপ্লবের পর জামাতের পক্ষ থেকে বক্তব্য দিয়ে বলা হলো যে এক দল গেছে আরেক দল আসছে। তো জামাত কি করতেছে? জামাত কি অফ আছে? জামাত কি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পর? জামাত তো বাংলাদেশের সবচাইতে বেশি কি পয়েন্টগুলোতে ঢোকার চেষ্টা করেছেন। জামাত তো ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যেই জায়গা ঢোকা প্রয়োজন, মানে যেই জায়গাগুলোতে লাভজনক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গাগুলোতে জামাত তো আপ্রাণ চেষ্টা করছে ঢোকার জন্য। জামাত এরকম ইসলামিক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছেন, যাদের সাথে জামাতের চিরজীবন শত্রু ছিল। জামাত আপ্রাণ চেষ্টা করেছিলেন যে জুলাই আগস্ট বিপ্লবের পর তারা নিজেরাই 300 আসনে নমিনেশন দিয়ে তারা বিজয়ী হয়ে যাবেন, এরকম একটি ভাবসাব। যখন দেখলেন যে জুলাই আগস্ট বিপ্লবে যেই ছাত্র জনতা ছিল, তাদের মধ্য থেকে আরেকটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি নামে, তখন তারা বুঝতে পারলো যেহেতু আরেকটি দল গঠিত হয়েছে, সেই জায়গায় আমরা এককভাবে হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না। তারপরেই তারা কিন্তু তাদের সুর নরম করে আবার সেই লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করলেন। এই বৈঠকের আগ পর্যন্ত কিন্তু এই জামাত ইসলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিপক্ষে সারাক্ষণ অপপ্রচার করেছেন, কথা বলেছেন। আমরা যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। বিএনপি অপরাধ করলে বিএনপির বিরুদ্ধে কথা বলি, জামাত অপরাধ করলে জামাতের বিরুদ্ধে আমরা কথা বলবো, এটাই হচ্ছে আমাদের কথা। কিন্তু জামাত যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় দ্বিচারিতা করে, জামাত যখন তাদের স্বার্থ যেই জায়গায় থাকে, মানে তাদের স্বার্থটা হচ্ছে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, তাদের ক্ষমতার যে স্বার্থ যখন থাকে, তখন তারা দৌড়িয়ে যায়। তারা এখন ভারতের সাথে লেয়াজু করার চেষ্টা করেছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন এজেন্টের সাথে তারা যেরকম মহরম করার চেষ্টা করেছেন, এক না দুটি প্রোগ্রামে এই সন্তোষ শর্মাকে তারা আমন্ত্রণ জানিয়ে সে জায়গায় বক্তব্য দেওয়া, সেই জায়গায় যেই বিষয়াদি আমি দেখছি, সেই জায়গায় বলবো যে ভাই, আপনারা যদি
যার সাথে মেলামেশা করেন সেটা যদি হালাল হয়ে যায়, যে কোনো অপরাধীকে যদি আপনারা কোলে বসালেই আপনাদের আলিঙ্গনে যদি হালাল হয়ে যায়, তাহলে বাংলাদেশের সবাইকে একটু আলিঙ্গন করে দেন, আওয়ামী লীগকেও একটু আলিঙ্গন করে দেন, এই ফেসিবাদের দোসর যারা আছেন তাদেরকে আলিঙ্গন করে দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আপনারা বিএনপির খামাখা বিরোধিতা করেন না। বিএনপি অন্ততপক্ষে কোনো কোনো ক্ষেত্রে দেশপ্রেম আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, ভালো অনেক কিছুই আছে। কিন্তু গত কয়েকদিন আগে একটি জামাত ইসলামের এক নেতার একটি বই প্রকাশিত হয়েছে, সেই জায়গা থেকে বেশ কয়েক পাতা আমি পড়ার সৌভাগ্য হয়েছে, বাংলাদেশ থেকে কয়েকজন পাঠিয়েছেন। সেই জায়গায় দেখলাম যে আপনারা 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের সেই লেখক যেভাবে বিকৃত করে উপস্থাপন করেছে, এগুলো বাংলাদেশের এই সময়ে এসে অন্ততপক্ষে যায় না। বাংলাদেশে যদি রাজনীতিটা করতে হয় আপনাদের, তাহলে 1971 সালে আপনাদের যে অপরাধ সেটা স্বীকার করতে হবে। এই সন্তোষ শর্মাদের মতো যারা ভারতীয় রয়ের এজেন্ট, তাদের সাথে যে মেলামেশা, সেটাকে আপনাদের ভুল স্বীকার করতে হবে। এবং বিগত এই জুলাই আগস্ট বিপ্লবের পর আপনারা যে সমস্ত বক্তব্য দিয়েছেন, যে সমস্ত আচরণ করেছেন, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনারা আবার রাজনীতিটা করেন। তা না হলে আপনারা বিগত কয়েক মাসে যতটুকু জনসমর্থন কুড়িয়েছেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু আরও বেশি জনগণের ঘৃণার পাত্র হবেন বলে আমি ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে মনে করি। সুতরাং ওই নিজেদের কোলে বসলে যদি সব কিছু হালাল হয়ে যায় আর আপনাদের কোলে না বসলে সব হারাম হয়ে যায়, এরকম ফতোয়া দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না। সুতরাং জামাত সাবধান হন, আপনারা আপনাদের যে অপরাধ সেগুলো স্বীকার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।